প্রশ্ন থেকেই আজকে ক্লাসটা শুরু করব। তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে H2O এটা কি? H2O এটা কি? তোমার মধ্যে কেউ যদি বলতে চাও একটু তাড়াতাড়ি করবে। H2O কি? যে কেউ একজন। যৌগিক পদার্থ। H2O একটা যৌগিক পদার্থ। সেই যৌগিক পদার্থটার নাম বলো দেখি একটু। জল। জল। আর কেউ কিছু বলবে? আমি যদি এটা বরফ বলি তাহলে কি ভুল হবে? আমি যদি বলি বরফ তাহলে কি ভুল হবে? আর যদি বলি জলীয় বাষ্প তাহলে কি ভুল হবে? না। ভুল হবে না। তার মানে H2O যদি আমি শুধু লিখে দিই তাহলে বলা যাচ্ছে না এর অবস্থা কি, স্টেট কি। অবস্থা বা স্টেট বোঝাতে গেলে আমাকে কিছু রাশি আছে, সেই রাশিগুলোকে উল্লেখ করে দিতে হয়। যেমন আমি যদি তোমাকে বলি 25°C উষ্ণতা, টেম্পারেচার বললাম 25°C, কেলভিন স্কেলে 298, আর প্রেসার বললাম 1 অ্যাটমসফিয়ার, আর বললাম বিশুদ্ধ। তাহলে এখন যদি আমি বলি H2O এটা কি? জল। এবার জল। আর এখন যদি আমি বলি টেম্পারেচার 0°C, প্রেসার 1 অ্যাটমসফিয়ার, আর বিশুদ্ধ অবস্থায় আছে, তাহলে এখন H2O কি? বরফ। বরফ। তাহলে আমি একটা পদার্থের অবস্থা বা স্টেট বোঝাতে চাইলে আমাকে কিছু রাশির সাহায্য নিতে হয়, সেগুলোকে বলা হয় স্টেট ভ্যারিয়েবল বা অবস্থার চলরাশি। আজকের টপিকটাই হচ্ছে যে তাপগতীয় ধর্ম, যাকে আমরা থার্মোডাইনামিক প্রপার্টিও বলি বা থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস, অবস্থার চলরাশি বা স্টেট ভ্যারিয়েবল বলি। স্টেট ভ্যারিয়েবলস, স্টেট ভ্যারিয়েবলের সংজ্ঞাটা পরীক্ষায় দেয় না, কিন্তু একটু জেনে নেওয়া ভালো। যে সমস্ত ভৌত রাশির দ্বারা কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা বা বর্ণনা করা যায় তাকে ওই সিস্টেমের তাপগতীয় ধর্ম বা তাপগতীয় চলরাশি বলা হয়। এখানে মেন 4টে চলরাশির কথা বলবো, স্টেট ভ্যারিয়েবলের কথা বলবো। সেটা হচ্ছে প্রেসার, টেম্পারেচার, ভলিউম, আর একটা আছে পরিমাণ। আচ্ছা, পরিমাণটা আমি ভর বলতে পারি বা মোল সংখ্যাও বলতে পারি, মোল, যেটাকে আবার সংযুক্তিও বলছে। সংযুক্তি বলতে মেন আমি বুঝবো যে কি কি জিনিস নিয়ে তৈরি, সেটাকে বলতে পারি ভর বা মোল। কত মোল আছে, স্মল এন দিয়ে ডিনোট করতে পারি, স্মল এন। মেনলি এই 3টে রাশি নিয়েই কথা বলবো, এটা খুব কম জায়গায় ব্যবহার করব। তাহলে একটা পদার্থের, যৌগিক পদার্থের বা মৌলিক পদার্থের সঠিক স্টেট বা অবস্থা বলতে গেলে আমাদের কিছু রাশির সাহায্য নিতে হয়, যেগুলোকে আমরা বলি স্টেট ভ্যারিয়েবল বা তাপগতীয় ধর্ম বা তাপগতীয় চলরাশি। ঠিক আছে, এবার এখানে যে বললাম সিস্টেমের অবস্থা, তাপগতীয় অবস্থা, এটা অ্যাকচুয়ালি তাপগতীয় সাম্য অবস্থা, সাম্য অবস্থা, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম,
এই থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম তিন প্রকারের। একটা নির্দিষ্ট অবস্থা বা সাম্য অবস্থা বোঝাতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তাপগতীয় সাম্য অবস্থা, বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে, তাপীয় সাম্য অবস্থাও বলা হয়। তাপীয় সাম্য অবস্থা, একটা হচ্ছে যান্ত্রিক সাম্য অবস্থা, আর একটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। তাহলে একটা সিস্টেমের নির্দিষ্ট অবস্থা বা সাম্য অবস্থা বলতে আমরা এই তিন ধরনের সাম্য অবস্থাকে বা অবস্থাকে বোঝাই। একটা হচ্ছে তাপীয় থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাপীয় সাম্য অবস্থা, যান্ত্রিক সাম্য অবস্থা, আর একটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। তাপীয় সাম্য অবস্থা কাকে বলবো, থার্মোডাইনামিক অবস্থা বা সাম্য অবস্থা কাকে বলবো, যদি কোনো সিস্টেমের সমস্ত অংশের উষ্ণতা একই হয় এবং ওই উষ্ণতা পরিবেশের উষ্ণতার সাথে সমান হয়। অর্থাৎ একটা সিস্টেম আছে যেখানে সমস্ত পোর্শনের, সমস্ত অংশের উষ্ণতা একই। এইখান থেকে যদি কোনো মেটেরিয়াল নিয়ে আমি উষ্ণতাটা চেক করি যা হবে, মাঝখান থেকে নিয়েও যদি চেক করি তাই হবে, আর এই নিচে থেকে নিয়েও যদি চেক করি তাহলে সমান হবে, তাহলে সেটাকে বলবো সাম্য অবস্থায় আছে, তাপীয় সাম্য অবস্থায় আছে। আর যান্ত্রিক সাম্য অবস্থা বা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কি, যদি কোনো সিস্টেমের অভ্যন্তরে ভিতরে বিভিন্ন অংশের মধ্যে এবং সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনো অসম বল ক্রিয়া না করে, আনব্যালেন্সড ফোর্স যদি কাজ না করে, তাহলে সেটাকে বলবো আমি যান্ত্রিক সাম্য অবস্থা। এই যে আনব্যালেন্স ফোর্স বা অসম বল, এটা একটু পরে আরো ডিটেলসে বলবো, তখন বুঝতে পারবে। মানে একটা সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো রকম আনইকুয়াল ফোর্স নেই, একই রকম ফোর্স আছে, দুদিকে কম বেশি নেই, তখন তাকে বলবো যান্ত্রিক সাম্য অবস্থায় আছে। যেমন এখানে একটু বলে দিই, নাহলে ক্লিয়ার হবে না ব্যাপারটা। এখানে একটা পিস্টন আছে, সেই পিস্টনের মধ্যে, সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আছে, সিলিন্ডারে এখানে একটা গ্যাস আছে, সেই ভেতরে গ্যাস, একটা নির্দিষ্ট চাপ আছে বা বল আছে এখানে ভেতরে, আর বাইরে পিস্টনের বাইরে একটা চাপ বা ফোর্স কাজ করছে। যদি দুটো ফোর্সই সমান থাকে তাহলে সেটাকে বলবো যে যান্ত্রিক সাম্য অবস্থায় আছে। অর্থাৎ বাইরে থেকে যে প্রেসারটা আছে, ভেতরের থেকে যে প্রেসার আছে, সেই প্রেসারটা সমান, তখন নিশ্চয়ই পিস্টনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ওপরে বা নিচে যাবে না। যদি পিস্টনের ওপরে যে চাপটা আছে সেটা বেশি হয় তাহলে কি হবে, ভেতরের চাপের তুলনায় যদি বেশি হয় তাহলে কি হবে, পিস্টনটা নিচের দিকে নামতে শুরু করবে। আর যদি ভেতরের চাপটা বেশি থাকে ওপরের চাপের তুলনায়, বাইরের চাপের তুলনায়, পরিবেশের চাপের তুলনায়, তাহলে কি হবে, পিস্টনটা উপরে উঠতে শুরু করবে। এই দুটো ক্ষেত্রেই কিন্তু যান্ত্রিক সাম্য অবস্থায় নেই। যান্ত্রিক সাম্য অবস্থা মানে কি, যদি বাইরের ফোর্স আর ভেতরের ফোর্স সমান হয় তাহলে সেটাকে বলবো যান্ত্রিক সাম্য অবস্থায় আছে। বোঝাতে পেরেছি? আর রাসায়নিক সাম্য অবস্থায় মানে কি, যদি কোনো সিস্টেমের বিভিন্ন অংশে রাসায়নিক সংযুক্তি, কেমিক্যাল কম্পোজিশন একই হয় এবং সময়ের সঙ্গে পরিবর্তিত না হয়, তবে সিস্টেমের রাসায়নিক সাম্য অবস্থা আছে বলতে পারি। অর্থাৎ আমি যে এখানে জল নিয়েছিলাম বা বরফ নিয়েছিলাম, জলটা নিয়েছি, জলটা যখন নিয়েছিলাম তখনও এটা পিওর ওয়াটার ছিল, কোনো রকম এখানে অপদ্রব্য বা অবিশুদ্ধ পদার্থ কিছু মিশ্রণ ছিল না। যখন সেটা বরফে পরিণত হলো তখনও কিন্তু এর মধ্যে কোনো রকম অবিশুদ্ধি বা ইমপিউরিটি, অবিশুদ্ধ পদার্থ কিছু নেই। তখন সেটাকে আমি বলবো রাসায়নিকভাবে কোনো পরিবর্তন হয়নি সময়ের সাপেক্ষে, তখন সেটাকে বলবো রাসায়নিক সাম্য অবস্থায় আছে। যদি কোনো রকম কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ না হয়, তাহলে এই তিনটে সাম্য অবস্থায় যদি থাকে কোনো সিস্টেম, তাহলে তাকে বলা হয় যে সেই সিস্টেমটা তাপগতীয় সাম্য অবস্থায় আছে।
এখন আবার ফিরে আসছি অবস্থার চলরাশি বা স্টেট ভ্যারিয়েবল। একটা অবস্থাকে বোঝাবার জন্য যে সকল রাশির সাহায্য আমাকে নিতে হয় সেই সমস্ত রাশিকে বলা হয় অবস্থার চলরাশি বা স্টেট ভ্যারিয়েবল। এবার এই চারটে যে জিনিস বলেছি, যেমন প্রেসার, টেম্পারেচার, ভলিউম আর কম্পোজিশন মানে ভর বা মোল, সেটা সমস্তগুলোই স্পেসিফিক না বললেও হয়, দুটো তিনটে বললেই হয়ে যায়। যেমন আমি যদি এখানে 1 অ্যাটমসফিয়ার প্রেসার আর টেম্পারেচার যদি বলে দিই 0°C, তাহলে তুমি আন্দাজ করতে পারবে যে এটা বরফ আছে। ঠিক একই রকম ভাবে যদি কোনো গ্যাস, ধরুন একটা গ্যাস নিলাম এ একটা গ্যাস, সেটা একটা অবস্থায় আছে। এই অবস্থাটা বোঝাতে গেলে তোমাকে কি করতে হবে, আমি বললাম টেম্পারেচার 27°C, প্রেসার 1 অ্যাটমসফিয়ার প্রেসার, ভলিউম ভেবে নাও 5 লিটার বা 5 লিটার, আর মোল নাম্বার বলে দিলাম, ভেবে নাও এন বলে দিলাম যে 2 মোল। আচ্ছা 2 মোল বলেছি বলে 5 ভলিউম আর এই মানে র্যান্ডম একটা আমি বলছি, মানে রিলেট করার দরকার নেই যে 5 লিটার হলে 2 মোল হবে স্যার, এরকম ব্যাপারটা নেই। ব্যাপারটা আমি বলতে চাইছি যে টেম্পারেচার আমি একটা নির্দিষ্ট মান বলেছি, প্রেসারের একটা নির্দিষ্ট মান বলেছি, আয়তনের একটা নির্দিষ্ট মান বলেছি, আর মোল সংখ্যার নির্দিষ্ট মান বলেছি। তাহলে এখানে এ গ্যাসের একটা নির্দিষ্ট স্টেট বা অবস্থা বোঝাচ্ছে। আমি ধরলাম সাপোজ যে এ গ্যাসের এই ক্ষেত্রে স্টেটটা হচ্ছে স্টেট 1, 1 নাম্বার স্টেটে আছে। এখন তুমি যদি এই রাশিগুলোর মধ্যে কোনো একটার পরিবর্তন করো বা একাধিক পরিবর্তন করো, তাহলে এই এ গ্যাসের স্টেটটা স্টেট 1 আর থাকবে না, আলাদা একটা স্টেটে চলে যাবে। না তুমি কি করলে, টেম্পারেচার চেঞ্জ করে দিলে, মানে 100°C করে দিলে, আর প্রেসার ভেবে নাও 2 অ্যাটমসফিয়ার করে দিলে, ভেবে নাও আয়তন করে দিলে 10 লিটার, আর মোল নাম্বার করে দিলে ভেবে নাও 2 মোলই থেকে গেল। তাহলে কি এই যে অবস্থাটা আছে এর প্রথম অবস্থা স্টেট 1, আর এটাও কি স্টেট 1 হবে না অন্য একটা স্টেটে পৌঁছে যাব? নিশ্চয়ই অন্য একটা স্টেটে বা অন্য একটা অবস্থায় পৌঁছে যাবে, এটা হলো স্টেট 2 বললাম। তাহলে এই চলরাশিগুলো, এই ভ্যারিয়েবলগুলো যখন আমি পরিবর্তিত করছি, তাহলে একটা পদার্থের স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে। তা যে রাশিগুলোর পরিবর্তন করার ফলে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন হয়, স্টেটের পরিবর্তন হয়, তাকে বলা হয় স্টেট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে স্টেট ভ্যারিয়েবল একটা ধারণা আমাদের হয়ে গেছে। নেক্সট যে পয়েন্টে আসবো, টপিকে আসবো, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্টেট ফাংশন। আচ্ছা প্রথমে বলে দিই, স্টেট ভ্যারিয়েবল আর স্টেট ফাংশন কিন্তু আলাদা কিছু নয়, একই জিনিস, তবে এটাকে আমরা আলাদাভাবে পড়াচ্ছি, তাই ব্যাপারটা একই। একটু বলি তারপর বুঝতে পারবে ব্যাপারটা। প্রথম কি বললাম, নামটা কি বললাম, স্টেট ফাংশন, অবস্থার অপেক্ষক। খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে, বইতে থাকলে স্টার দিয়ে দেবে। স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় কিন্তু প্রচুরবার দিয়েছে, সংজ্ঞা লিখতেও দেয়। অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন কি, সংজ্ঞা তো অবশ্যই মনে রাখবে যে যে ধর্ম বা যে চলরাশিগুলো, আগে সংজ্ঞাটা বলে দিই, যে যে ধর্ম বা যে চলরাশিগুলো কোনো সিস্টেমের একটা নির্দিষ্ট মুহূর্তে অবস্থার উপর নির্ভর করে, কিভাবে সিস্টেমটার পরিবর্তন হয়েছে তার উপর নির্ভর করে না, সেই সমস্ত ধর্ম বা চলরাশিগুলোকে স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক বলে। সাপোজ আমি বললাম যে একটা সিস্টেমের প্রাথমিক অবস্থা এ, সেই সিস্টেমটা এ থেকে পরিবর্তিত হয়ে বি একটা অবস্থানে গেছে, তাহলে এর ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থা কি এ, অন্তিম অবস্থা কি বি। এখন এ থেকে বি
তিন রকম ভাবে যেতে পারে। না আমি এই সোজাসুজি যেতে পারি, এটা ধরো একটা পাথ, সেটা বললাম P1। আর ভেবে না এরকম ভাবে গেছে এ থেকে বি তে অন্য একটা পাথ বা অন্য একটা পথ, যেটাকে বলছি P2। আর একটা বললাম আমি যে এ থেকে বি তে গেছে এইরকম ভাবে গেছে, এটা P3 বললাম। স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক কাকে বলবো? যদি কোনো রাশি এ থেকে বি ফাইনাল, ইনিশিয়াল থেকে ফাইনাল কোন পথের মাধ্যমে গেছে তার উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র সিস্টেমের প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে। সেই সমস্ত রাশিকে বলা হয় স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। একটা অন্যরকম ভাবে উদাহরণ দিচ্ছি, আমি কেমিস্ট্রি না দিয়ে ফিজিক্স দিয়ে উদাহরণ দিচ্ছি। না দুটো আমি রাশি বললাম, একটা বলছি দূরত্ব, ডিস্টেন্স, আর একটা বললাম সরণ। ঠিক আছে, এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি যে এ থেকে বি আমি যদি 1 নাম্বার পথ দিয়ে যাই, 2 নাম্বার পথ দিয়ে যাই আর 3 নাম্বার পথ দিয়ে যাই, সব তিনটের ক্ষেত্রে সব থেকে বেশি দূরত্ব কোনটার ক্ষেত্রে হবে? কোন পথে দূরত্ব বেশি হবে? ওই বাঁকানো পথে। বাঁকানো মানে পাথ 3। তার মানে আমি এটা লিখতে পারি দূরত্বের ক্ষেত্রে পথ 3 নাম্বার পথটা সব থেকে বেশি, তারপর 2 নাম্বার পথটা, তারপর 1 নাম্বার পথ। তাহলে দূরত্ব যখন আমি বলবো, দূরত্বর ক্ষেত্রে কিন্তু ফাইনাল আর ইনিশিয়াল স্টেট দেখো দুটোর ক্ষেত্রেই সেম, কিন্তু কোন পথে সে আসছে তার উপর ডিপেন্ড করছে দূরত্বটা। সরণের ক্ষেত্রে যদি বলি তাহলে কি বলবে? সরণের সংজ্ঞা তো জানি আমরা, কি? ডিসপ্লেসমেন্ট। তিনটের ক্ষেত্রে একই, তুমি এই পথেই যাও আর এই পথে, আমরা জানি সরণ হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে আমি এটা বলতেই পারি যে এক্ষেত্রে যে পথেই যাও না কেন, তুমি 1 নাম্বার পথে যাও, 2 নাম্বার পথে যাও না 3 নাম্বার পথে যাও, সব ক্ষেত্রে কিন্তু সরণটা একই। তাহলে সরণ হচ্ছে স্টেট ফাংশন, স্টেট ফাংশন। আর দূরত্বটা কি? স্টেট ফাংশন নয়। দূরত্বটা কি একটু পরে বলছি আমি। তাহলে স্টেট ফাংশন কাকে বলবো? যে সমস্ত ধর্ম বা চলরাশির মান ওই মুহূর্তে কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে, সিস্টেমটি কোন পথের মাধ্যমে সেই অবস্থায় পৌঁছেছে তার উপর নির্ভর করে না, তাকে বলা হয় স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। এখানে আমি একটু আগে যে ভ্যারিয়েবল গুলো বলেছিলাম, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এগুলো সব স্টেট ফাংশন। কিন্তু মেন যে স্টেট ফাংশন নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ধাপে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়, আন্তঃশক্তি। এনথালপি, যেটাকে এইচ দিয়ে ডিনোট করা হয়, এনথালপি। এনট্রপি, যেটাকে এস দিয়ে ডিনোট করা হয়। আর গিবসের মুক্ত শক্তি, যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়। এই সমস্ত যে জিনিসগুলো আমি লিখেছি, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি, গিবস ফ্রি এনার্জি, এগুলো সবগুলোই হচ্ছে স্টেট ফাংশন। এগুলো পরবর্তীকালে জানতে পারবে যে এগুলো কি। প্রেসার, টেম্পারেচার, ভলিউম আমি জানি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি, গিবস ফ্রি এনার্জি সব আলোচনা করব। তো এগুলো সবগুলো স্টেট ফাংশন। কেন এরা স্টেট ফাংশন? কারণ যদি কোনো সিস্টেমের প্রাথমিক আর অন্তিম অবস্থা আমি জানি, সেই সিস্টেমের প্রাথমিক আর অন্তিম অবস্থা যে পথেই যাক না কেন, ইন্টারনাল এনার্জির যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু এই পথের উপর নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করবে। এনথালপির ক্ষেত্রেও প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করবে। যদি এ থেকে বি আমি সোজা পথে যাই বা এই দিক থেকে যাই বা এই দিক থেকে ঘুরে যাই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই এদের যে পরিবর্তন সেগুলো নির্ভর করবে না এই পথের ওপরে, প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করবে। এখানে পথ বলতে কি বোঝাতে চাইছি থার্মোডাইনামিক্সে? পথ বলতে একটা প্রসেস বোঝাতে চাইছি।
মানে আমি এরকম বলতে পারি যে এই যে 3 নাম্বার পদটা আছে সেক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। আর না এই যে 2 নম্বর পদ বলেছি সেই পথে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, সম আয়তনিক প্রক্রিয়া। আর এটা না চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, সমচাপীয় প্রক্রিয়া। তাহলে সম আয়তনিক প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া বা সম উষ্ণ প্রক্রিয়ায় আমি পরিবর্তন যদি ঘটাই, এই যে রাশিগুলোর কথা বলছি এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই কোন পথে পরিবর্তন করা হচ্ছে তার উপর নির্ভর করবে না, শুধুমাত্র প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করবে। এখন তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে ইন্টারনাল এনার্জি এটা কি অবস্থার অপেক্ষক, তাহলে তুমি কি বলবে? অবস্থার অপেক্ষক। এটা অবস্থার অপেক্ষক। কেন এটা অবস্থার অপেক্ষক তাহলে কি বলবে? বলো বলো। কারণ এর মান ওই পথের উপর নির্ভরশীল নয়, প্রাথমিক ও অন্তিম অবস্থার উপর হ্যাঁ নির্ভরশীল। এটাই বলবে, এটাই নাম্বার পাবে। এদের মান কেবলমাত্র সিস্টেমের প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে, সিস্টেম তার বর্তমান অবস্থায় বা কিভাবে এই পরিবর্তন ঘটেছে সেই পথের উপর নির্ভর করে না, তাই একে বলা হয় অবস্থার অপেক্ষক। এইটুকু বললেই হবে, ঠিক আছে? এবার না আমি একটা সিস্টেম বললাম যে এই যে এ থেকে বি বলেছি, তো সাপোজ আমি বললাম যে এইখানে ইন্টারনাল এনার্জি ছিল U1 আর এইখানে ইন্টারনাল এনার্জি U2, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন, ইন্টারনাল এনার্জি যে কোনো জিনিসের পরিবর্তন আমি এরকম ভাবে ডেল্টা দিয়ে লিখবো, হ্যাঁ চেঞ্জ লিখবো ডেল্টা দিয়ে। তাহলে ইন্টারনাল এনার্জি পরিবর্তন মানে ডেল্টা ইউ। ডেল্টা ইউ সমান কি হবে? U2 মাইনাস U1। অ্যাকচুয়ালি কি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এটাকে ইউ আই বলতে পারি, এটাকে ইউ এফ বলতে পারি। তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, দুটো যে স্টেট আছে সেই দুটো স্টেটের পরিবর্তন যদি বার করতে চাই তাহলে ডেল্টা ইউ। এবার তোমাকে এনথালপির পরিবর্তন যদি বলি তাহলে লিখবো ডেল্টা এইচ। সেই ডেল্টা এইচ কি হবে? এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল, মানে এইচ অন্তিম মাইনাস এইচ প্রাথমিক। প্রেসারের ক্ষেত্রেও তাই, টেম্পারেচারের ক্ষেত্রেও তাই। না যদি আমি বলি যে এ স্টেটে একটা অবস্থা অপেক্ষক এক্স, এক্স একটা অবস্থার অপেক্ষক, তাহলে এ স্টেটে এর মান ছিল x1 আর বি স্টেটে এর মান হচ্ছে x2, তাহলে ডেল্টা এক্স সমান কি হবে? x2 minus x1। x2 মাইনাস x1, ঠিক আছে? তাহলে ঘুরিয়ে আমরা এরকম বলতে পারি যদি কারো প্রাথমিক আর অন্তিম অবস্থার মান ডেল্টা এক্স দিয়ে আমি লিখতে পারি তাহলে এক্স হচ্ছে স্টেট ফাংশন, ইউ হচ্ছে স্টেট ফাংশন। এটা খুব ইম্পর্টেন্ট কথা, কখনোই ডেল্টা ইউ স্টেট ফাংশন নয়, ডেল্টা এইচ স্টেট ফাংশন নয়, ডেল্টা এক্স স্টেট ফাংশন নয়। স্টেট ফাংশন কোনগুলো? ইউ এইচ এক্স। তোমাকে এখানে পরীক্ষা কোশ্চেন দিয়েছে যে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি অবস্থার অপেক্ষক। 1 নম্বর অপশন দিয়েছে ডেল্টা টি, 2 নম্বর অপশন দিয়েছে পি, 3 নম্বর অপশন দিয়েছে ডেল্টা ইউ, 4 নম্বর অপশন দিয়েছে ডেল্টা এইচ। তাহলে কি হবে, কোনটা অ্যান্সার হবে? পি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? প্রেসারটা স্টেট ফাংশন, ডেল্টা পিটা কিন্তু স্টেট ফাংশন নয়। টেম্পারেচার হচ্ছে স্টেট ফাংশন, ডেল্টা টিটা কিন্তু স্টেট ফাংশন নয়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে স্টেট ফাংশন কাকে বলে? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস যেটা আমি জানবো সেটা হচ্ছে পাথ ফাংশন, পথ অপেক্ষক। এটা হচ্ছে অবস্থার অপেক্ষক, একটা হচ্ছে পথ অপেক্ষক, যেটাকে বলা হয় পাথ ফাংশন। স্টেট ফাংশন যেমন পথ নিরপেক্ষ, স্টেট ফাংশন কি? পথ
নিরপেক্ষ রাশি। তোমাকে যদি বলে যে ইন্টারনাল এনার্জি বা এনথালপি পথ নিরপেক্ষ রাশি, এর মানেটা কি? যে এটা একটা স্টেট ফাংশন, এটা পরিবর্তন পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে, তাই এটা পথ নিরপেক্ষ। তাহলে পাথ ফাংশন বা পথ অপেক্ষক মানে কি? পাথ ফাংশন বা পথ অপেক্ষক মানে কি হবে? ঠিক উল্টোটা, যে এদের ক্ষেত্রে পথের ওপর নির্ভর করবে, কোন পথে পরিবর্তন হয়েছে তার উপর নির্ভর করবে। তাহলে পাথ ফাংশন বা পথ অপেক্ষক কাকে বলবো আমরা? যে সমস্ত রাশি বা যে সমস্ত তাপগতীয় রাশি, বলো একটু, সিস্টেমের অন্তিম বা প্রাথমিক অবস্থার উপর নির্ভর করে না, কোন পথ দিয়ে সিস্টেমটা ঘটে তার উপর নির্ভর করে। কোন পথ দিয়ে পরিবর্তনটা ঘটেছে তার উপর নির্ভর করবে, মানে যে সমস্ত রাশির মানের পরিবর্তনটি কিভাবে বা কোন পথে হয়েছে তার উপর নির্ভর করে, তাদের বলা হয় পথ অপেক্ষক। আচ্ছা, দুটো পথ অপেক্ষকের কথা আমরা জানবো, সেটা হচ্ছে কিউ হিট বা তাপ, আর একটা হচ্ছে ডাব্লু ওয়ার্ক বা কার্য। আমাদের সিলেবাস অনুযায়ী এই দুটোই আছে, একটা হচ্ছে তোমার হিট আর একটা হচ্ছে কার্য। এই দুটো পথ অপেক্ষকের কথা বলবো, আর কেন এরা পথ অপেক্ষক একটু পরে আমি আলোচনা করছি। তার আগে বলে দিই, তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ডাব্লু আর কিউ আর ডাব্লু এরা এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, যেমন এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি ইউ এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, আচ্ছা ইউটা জানো না সেই জন্য তুমি বলতে পারবে না, হয়তো টেম্পারেচার বললাম, টেম্পারেচার এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি? ইন্টেন্সিভ। ভলিউম এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি? এক্সটেন্সিভ। প্রেসার ইন্টেন্সিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি? এই নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় হিট এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, ওয়ার্ক এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, তখন কি বলবে? ইন্টেন্সিভ প্রপার্টি। আর কেউ? এক্সটেন্সিভ। কেউ বলবে ইন্টেন্সিভ নাহলে এক্সটেন্সিভ, দুটো ছাড়া তো আর কিছু নেই না আছে আর। আচ্ছা, আমি যেন একটা তোমার কন্টেনার নিলাম, এই ছোট্ট একটা কন্টেনার নিয়েছি, এখানে বললাম যে তোমার ভি হচ্ছে 1 লিটার, আর মোল সংখ্যা হচ্ছে 2 মোল বলে দিলাম। এখানে একটা গ্যাস আছে, আর এটা একটা বড় কন্টেনার নিয়েছি, সেই বড় কন্টেনারের ভলিউম ভেবে না আমি বললাম 5 লিটার, আর মোল ভেবে না আমি বললাম যে 3 মোল বলে দিলাম। এখন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এখানে যে গ্যাসটা আছে তার হিট কত বা তার ওয়ার্ক কত, আর এইখানে যে গ্যাসটা আছে তার হিট কত বা ওয়ার্ক কত, বলতে পারবে? কেউ বলতে পারবে কি? বলতে পারবে না, কারণ এখানে কত হিট আছে কত ওয়ার্ক আছে কেউ জানে না, এখানে কত হিট আছে কত ওয়ার্ক আছে কেউ জানে না। তাহলে হিটটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ প্রপার্টি? এটা প্রপার্টি নয়। যদি তুমি একটা প্রসেস মানে এখান থেকে এই প্রসেসে যাও তাহলে হয়তো হিট রিলিজ হতে পারে বা অ্যাবজর্ব হতে পারে, ওয়ার্ক ডান হতে পারে বা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হতে পারে বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হতে পারে। তার মানে যে আমি যদি এখন মানুষ হিসাবে বলি যে একটা মেশিন আছে, সেই মেশিনটা আমি তৈরি করেছি, এই মেশিনটা আমি এখন তৈরি করেছি,
এখনো সেই মেশিন আমি স্টার্ট করিনি, তাহলে আমি যদি জানতে চাই যে এই মেশিনের কার্য কত, তাহলে কি বলতে পারবে মেশিনের কার্য কত? না। কিন্তু এই মেশিন ভেবে নাও 10 ঘন্টা চালিয়েছো, আর সেই 10 ঘন্টা চালাবার ফলে এই মেশিন থেকে তুমি ভেবে নাও এটা কাপড় কাটা একটা কল, বা ভেবে নাও তোমার নাইলন তৈরি করার একটা মেশিন। তাহলে 10 ঘন্টা কাজ করার পর ভেবে নাও যে সেখান থেকে 1000 কুইন্টাল নাইলন তুমি পেয়েছো। এবার তুমি বলতে পারো যে কাজ কত। তাহলে যখন অবধি আমি এটাকে চালাবো না, যখন অবধি এটা দিয়ে কাজ নেব না, তখন অবধি বলতে পারি না যে এটার ওয়ার্ক কত বা কাজ কত। আর না ওয়ার্ক বা কাজ হলে তবে হয়তো হিট কখনো অ্যাবজর্ব হতে পারে, কখনো হিট রিলিজও হতে পারে, গরম হতে পারে, আবার ঠান্ডা হয়ে যেতে পারে। তাহলে হিট আর ওয়ার্ককে কি বলবো? এটা সিস্টেমের ধর্ম নয়, এটা মনে রাখবে ভালো করে। হ্যাঁ, ডাব্লু এবং কিউ সিস্টেমের ধর্ম নয়। তাই এটা এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ এইটা কোনো রকম মানে দাঁড়ায় না। এটা কি একটা রাশি, সেটা পাথ ডিপেন্ডেন্ট একটা রাশি, পথ নির্ভরশীল একটা রাশি। এটা আমি বোঝাচ্ছি, কিভাবে বোঝাচ্ছি দেখো। যে ভেনা তুমি একটা রিয়াকশন করেছো, সেটা হচ্ছে কপার সালফেট প্লাস এর সাথে জিঙ্ক দিয়েছো, তৈরি হয়েছে জিঙ্ক সালফেট আর কপার। এই রিয়াকশনটা তুমি যখন বিকারের মধ্যে তুমি এই রিয়াকশনটা করবে, বেনা তুমি একটা বিকার নিয়েছো, সেই বিকারের মধ্যে কপার সালফেট দিয়ে জিঙ্ক দিয়েছো, তোমার তৈরি হয়েছে কি জিঙ্ক সালফেট আর কপার। যখন এই রিয়াকশনটা হবে না, তখন হিট বা তাপ উৎপন্ন হবে, তার মানে বিকারটা গরম হয়ে যাবে। তুমি যখন বিকারটা নিয়ে কপার সালফেট দিয়েছিলে, জিঙ্ক দাওনি, তখন বিকারটা হাত দিয়েছিলে নর্মাল টেম্পারেচার ছিল। জিঙ্ক দেওয়ার পর কিছুক্ষণ পর যখন রিয়াকশন হতে শুরু করলো, তখন দেখলে যে এই বিকারটা গরম হয়ে গেছে। তার মানে কি হিট উৎপন্ন হয়েছে। তার মানে এইটা যদি আমি বিকারের মধ্যে করি তাহলে তাপ উৎপন্ন হবে, কিন্তু কোনো কার্য পাবে না এখান থেকে, কার্য পাওয়া যায় না, কোনো কার্য পাওয়া যায় না। কিন্তু এই বিক্রিয়াটা তুমি যখন ড্যানিয়েল সেলে করবে, ড্যানিয়েল সেল বা তড়িৎ কোষ পড়েছি আমরা, যেটা বলছিলাম, যদি এই সেম রিয়াকশনটা একটা ড্যানিয়েল সেলে তড়িৎ কোষে করি, আমি ড্যানিয়েল সেল আছে, ইলেকট্রোড আছে, এটা সল্ট ব্রিজের মাধ্যমে যুক্ত আছে, তারের মাধ্যমে এই ক্যাথোড অ্যানোডকে যুক্ত করে দিয়েছি আমি। এই সেম রিয়াকশন যদি ড্যানিয়েল সেলে ঘটাই, তাহলে এক্ষেত্রে তড়িৎ উৎপন্ন হয় বা তড়িৎ শক্তি উৎপন্ন হয় আর কার্য পাওয়া যায়। তাহলে দেখো একই রিয়াকশন দুটো পথের মাধ্যমে করছি, একটা বিকারে করছি, দুটো প্রসেস আলাদা, এখানে পথ বলতে প্রসেস আগেই বলে দিয়েছি। বিকারে যদি করি তাহলে তাপ উৎপন্ন হচ্ছে, ড্যানিয়েল সেলে যদি করি কোনো তাপ উৎপন্ন হবে না। তাহলে কি দেখতে পাচ্ছি আমি, যে এই যে দুটো রাশি হিট এবং ওয়ার্ক, ডাব্লু অ্যান্ড কিউ, পথের ওপর নির্ভর করছে। দুটোর ক্ষেত্রে অবস্থা একই, ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট সেম, কিন্তু যদি বিকারের মধ্যে করি তাহলে কোনো রকম কার্য পাওয়া যায় না, তাপ উৎপন্ন হয়। যদি ড্যানিয়েল সেলে করি তাহলে কার্য পাওয়া যায়, তাপ উৎপন্ন হয় না। তার মানে এটা পথের উপর নির্ভর করে। তাহলে সেই জন্য একে পথ অপেক্ষক বা পাথ ডিপেন্ডেন্ট ফাংশন বা পাথ ফাংশন বলা হয়। ঠিক আছে, তাহলে অবস্থার অপেক্ষক কাকে বলে, পথ অপেক্ষক কাকে বলে জেনে গেছি। কয়েকটা জিনিস আছে, ছোট্ট ছোট্ট জিনিস, এই জিনিসগুলো একটু জেনে নাও। যে অবস্থার অপেক্ষক স্টেট ফাংশনকে
স্টেট ফাংশন শর্টকাটে বলছি, স্টেট ফাংশনকে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, যেমন ক্যাপিটাল পি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল ইউ, ইটিসি। আচ্ছা, এদের যে পরিবর্তন আছে সেটাকে পরিবর্তনটাকে আমরা মাপতে পারি, পরম মানকে মাপতে পারি না। এগুলো বৈশিষ্ট্য বলছি, খুব ইম্পর্টেন্ট কথা। এদের পরম মান পাওয়া যায় না, এদের পরিবর্তনগুলো পাওয়া যায়। যেমন বড় পরিবর্তন যদি বলতে চাই তাহলে ক্যাপিটাল পিটার আগে ডেল্টা লিখবো, এটা বড় পরিবর্তন, এটা বোঝাচ্ছে বড় পরিবর্তন। আর স্মল চেঞ্জকে যদি বোঝাতে চাই তাহলে ডিপি বলবো, ডিপি। ডিটা কি বোঝাচ্ছে? ছোট পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে, আর কি? স্টেট ফাংশন প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে, কোন পথে পরিবর্তন হয়েছে তার উপর নির্ভর করে না, এটা বৈশিষ্ট্য আগেই বলে দিয়েছি আমি। আরেকটা কি আছে, স্টেট ফাংশন বা অবস্থার যে অপেক্ষক, আমি বললাম একটা অবস্থার অপেক্ষক এ একটা স্টেট ফাংশন। তাহলে ডি এটা কি? ডি এটা কি বললাম? ক্ষুদ্র পরিবর্তন। আচ্ছা, বললাম বি একটা পথ অপেক্ষক, পাথ ফাংশন। তাহলে ডিবিটা কি? ডিবিটা কি? এইটাই ভুল হয়ে যায়, বুঝলে তো, এটা পরিবর্তন নয়। যেমন ডি এটা ক্ষুদ্র পরিবর্তন, এটা কিন্তু ক্ষুদ্র পরিবর্তন নয়, এটা হচ্ছে ক্ষুদ্র মান, ক্ষুদ্র মান। যেমন আমি যদি বলি ডাব্লুটা হচ্ছে কার্য, তাহলে ডি ডাব্লুটা হচ্ছে ক্ষুদ্র কার্য বা কম পরিমাণে কার্য, এটাও কার্য, এটা কার্যের পরিবর্তন নয়, এটা ক্ষুদ্র কার্য, স্মল ওয়ার্ক ডান। আর এ যদি স্টেট ফাংশন হয়, ডি এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, আর ডেল্টা এটা হচ্ছে বৃহৎ পরিবর্তন। তাই অনেক বইতে ডিবি লেখেই না, অনেক বইতে দেখবে ডিবির জায়গায়, মানে বি তো লেখে না, কিউ আর ডাব্লু আছে, ডি কিউ তুমি দেখতে পারবে না। ডি কিউ যদি লেখে ভুল লেখে, এটা ভুল, যদি বইতে লেখা থাকে এটা ভুল লেখা। ডি ডাব্লু যদি লিখি তাহলে ভুল। এক তো ছোট হাতের লেখা হয় পাথ ফাংশনকে, আর এখানে ডি না লেখে ডেল্টা লেখা হয়, এরকম ডেল্টা, ডেল্টা কিউ, ডেল্টা ডাব্লু। এই ডেল্টা কিউ আর ডেল্টা ডাব্লুটা কি? এই ডেল্টা কিউ হচ্ছে স্মল বা ক্ষুদ্র মান, তাপের ক্ষুদ্র মান, আর ডেল্টা ডাব্লুটা হচ্ছে কার্যের ক্ষুদ্র মান। এটা কিন্তু কার্য আর এটা তাপ। এইটা যদি তোমার টেম্পারেচার হয় আর ডিটি লিখি, তাহলে ডিটিটা হচ্ছে টেম্পারেচারের ক্ষুদ্র পরিবর্তন, আর ডেল্টা টি হচ্ছে টেম্পারেচারের বৃহৎ পরিবর্তন। আর এইটা সমান কি? এইটা সমান হচ্ছে, এইটা বা এটা সমান হচ্ছে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিকের পরিবর্তন। ঠিক আছে, মনে থাকবে। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয়, কোশ্চেনটা দেয় যে পথ অপেক্ষক এবং অবস্থার অপেক্ষকের পার্থক্য লেখো। অবস্থার অপেক্ষক এবং পথ অপেক্ষক পার্থক্য লেখো।
পরীক্ষায় দেয় কিন্তু, হ্যাঁ লিখতে পারবে কয়েকটা? আরেকটা জিনিস যেটা দেয়, যে যদি তুমি কোনো আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া, আবর্ত প্রক্রিয়া কাকে বলে হয় না, সাইক্লিক প্রসেস যেটাকে ইংলিশে বলা হয়, সাইক্লিক প্রসেস, একটু পরে আবার বলবো প্রসেস গুলো সব। সাইক্লিক প্রসেস মানে কি হয় না, একটা স্টেট এ, সেখান থেকে হয়ে নাও বি তে যাচ্ছে, বি থেকে সি তে যাচ্ছে, সি থেকে ডি তে যাচ্ছে, ডি থেকে আবার এ তে আসছে, তাহলে এই প্রসেসটাকে কি বলবো, সাইক্লিক প্রসেস। এটা গোলাকারও হতে পারে, মানে বৃত্তাকারও হতে পারে, এ থেকে স্টার্ট হয়ে এরকম করে ঘুরে গিয়ে আবার এতেই যদি আসে, এটাও সাইক্লিক প্রসেস। বা এরকম ভেবে নাও ট্রায়াঙ্গেল হতে পারে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার ডি, এই অ্যারোগুলো কিন্তু দেখাতে হবে। এই প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে আমি এখন যদি তোমাকে বলি এ হচ্ছে স্টেট ফাংশন, এ হচ্ছে স্টেট ফাংশন, তাহলে ডেল্টা এ কি হবে, বা ডি এ কি হবে, বলো? জিরো, জিরো। তাহলে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কোন স্টেট ফাংশন যদি হয় তার পরিবর্তন শূন্য হয়ে যাবে, মানে এটাকে এরকম ভাবে লেখা হয় ডেল্টা এ সিওয়াইসি এলআইসি সাইক্লিক, বা ব্র্যাকেটে লিখতে পারি আবর্ত, সমান কি হবে, শূন্য যখন এ অবস্থার অপেক্ষক। ম্যাথামেটিক্যালি এটা বলতে পারি আমি। আর যদি স্মল পরিবর্তন বলি ডি এ, ডি এ মানে হয় না এই এখান থেকে এইটুকু এলো, আবার হয় না এইটুকু এলো, এইটুকু এলো, এরকম করে যদি আসতেই থাকে, ছোট ছোট ক্ষুদ্র পরিবর্তন হয়, তাহলে এর ওভারঅল যে পরিবর্তনটা পাবো, যেটাকে ইন্টিগ্রেশন দিয়ে যদি বলি আমি, ডিএ ইন্টিগ্রেশন, আর এখানে এরকম ভাবে ক্লোজ সার্কেল করে দিলাম, সাইক্লিক প্রসেস। এই সাইকেলটা কি বোঝাচ্ছে, আবর্ত প্রক্রিয়া বোঝাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন ডিএ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হবে, শূন্য। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে যে এ স্টেট ফাংশন। এটা গ্র্যাজুয়েশনের একটা কোশ্চেন, ঠিক আছে? যদি আমি কাউকে স্টেট ফাংশন প্রমাণ করতে চাই, তাহলে সাইক্লিক প্রসেসে তার মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তার পরিবর্তন, সাইক্লিক প্রসেসে তার পরিবর্তন কি হবে, শূন্য হয়ে যাবে। বা তোমাকে বলে দিয়েছে ইন্টিগ্রেশন সাইক্লিক ডিইউ ইকুয়ালস টু 0, এর তাৎপর্য কি, কোশ্চেনটা লিখে রাখতে পারো, যে ইন্টিগ্রেশন সাইক্লিক ইন্টিগ্রাল বলা হয়, সাইক্লিক ইন্টিগ্রাল ভ্যালু যদি বলি ডিইউ ইকুয়ালস টু 0, এর তাৎপর্য কি, কি বলবে তোমরা, যে ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, হচ্ছে একটা স্টেট ফাংশন, আবর্ত প্রক্রিয়াতে এর মান শূন্য হয়। তুমি দেখো না, এখানে যদি আমি তোমাকে একটা কোশ্চেন করি এরকম সিম্পল, যদি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এসব না বলি, তাহলে না এক্ষেত্রে এ হচ্ছে ইনিশিয়াল স্টেট, আর এর ফাইনাল স্টেট কোনটা, এটা যদি ইনিশিয়াল স্টেট হয় তাহলে ফাইনাল স্টেট কি, এটাই। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল যদি বিয়োগ করি তাহলে কি হবে, ডেল্টা এ কি হবে, ডেল্টা এ হবে এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল। তাহলে ফাইনালটাও এইখানটা, ইনিশিয়ালটাও এটাই, তাহলে কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে স্টেট ফাংশনের একটা জিনিস জানতে পারলাম, যে ইন্টিগ্রাল ভ্যালু যেটা হয়, ওভারঅল যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 0। আর যদি কারোর ক্ষেত্রে ইন্টিগ্রেশন এরকম এই ডেল্টা লিখেছি, ডেল্টা কিউ, এটা কি 0 হবে, ইকুয়ালস টু 0 হবে, এটা নট ইকুয়ালস টু 0 হবে। কারণ কি,
কিউটা হচ্ছে তোমার, এর মান ক্ষুদ্র। হ্যাঁ কিউটা হচ্ছে তোমার পাথ ফাংশন, ঠিক আছে, এটা শূন্য হবে না। তাহলে স্টেট ফাংশন কি, পাথ ফাংশন কি? স্টেট ফাংশনের তাৎপর্য হলো যে এইটা বোঝাচ্ছে যে সাইক্লিক প্রক্রিয়ায়, আবর্ত প্রক্রিয়ায় ইউ এর যে পরিবর্তন হবে, ওভারঅল যে চেঞ্জ হবে সেটা শূন্য হবে। এটা তখনই সম্ভব যদি ইউ হচ্ছে স্টেট ফাংশন, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে ইউ হচ্ছে একটা অবস্থার অপেক্ষক, তাই সাইক্লিক প্রসেসে এর ওভারঅল যে চেঞ্জ সেটা শূন্য হচ্ছে। এবার কয়েকটা প্রসেসের কথা তোমাকে আমি বলবো, ঠিক আছে, অনেকগুলো পরিবর্তন বা প্রক্রিয়ার কথা বলবো।